আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ গ্রামার গুরুর পক্ষ থেকে আমি হাসিব স্যার আছি তোমাদের সাথে। আমরা আজকে মডিফায়ারের টপিক নিয়ে হাজির হয়েছি। মডিফায়ারের টোটাল ক্লাস তোমরা পাচ্ছ 10টি। আশা করছি এই 10টা ক্লাসের মাধ্যমে আর কখনই মডিফায়ার নিয়ে তোমাদের হোঁচট খেতে হবে না ইনশাল্লাহ। আর যারা এখনও আমাদের ফ্রি কোর্সে ভর্তি হওনি, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি SMS করার মাধ্যমে তোমরা ভর্তি হতে পারো আর কমেন্ট সেকশনে জানাতে পারো। আর কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ইংরেজি গ্রামারের উপর, ইংরেজি দ্বিতীয় পত্রের উপর কোর্সটা সম্পূর্ণ ফ্রি। ওকে, সো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মডিফায়ারের ক্লাসে চলে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব মডিফায়ারের রুল নাম্বার 4। ঠিক আছে, খুবই সোজা। কেন? কারণ এটি আমরা পূর্বে অলরেডি আলোচনা করে ফেলেছি রোল নাম্বার 4টা, তারপর আবার দেওয়া হয়েছে একটু আলাদা করে দৃষ্টি আকর্ষণের জন্য। কেমন? দেখো তো রুল নাম্বার 4-এ কি বলেছে, যে মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই হইতে পারে, অথবা মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই হইতে পারে। কি দিয়ে মডিফাই করব? ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল, অথবা বলা থাকতে পারে পাস্ট পার্টিসিপল, অথবা বলা থাকতে পারে পার্টিসিপল। তার মানে এখান থেকে একটা জিনিস তো পরিষ্কার হইল, যদি পার্টিসিপল বলা থাকে, কি বলা থাকে ডিয়ার স্টুডেন্ট বলো তো? পার্টিসিপল। তাইলে প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, আবার পাস্ট পার্টিসিপলও হতে পারে। আর যদি শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল বলা থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, আর যদি শুধুমাত্র পাস্ট পার্টিসিপল বলা থাকে তাহলে ভার্ব 3। এভাবে উত্তর করতে হবে। আর পার্টিসিপল বলা থাকলে 95% ক্ষেত্রেই তোমার প্রেজেন্ট পার্টিসিপল হয়, মানে ভার্ব প্লাস আইএনজি। তো এতগুলো কথা থেকে এই আসলাম, যদি তোমার ব্র্যাকেটে পার্টিসিপলের কথা লেখা থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয়। কিছু কিছু ক্ষেত্রে V3, এখানে যেমন V3 হয়েছে, V3ও হতে পারে। এটা সেন্টেন্সের ইসের উপর, চাহিদার উপর বা সেন্টেন্সের অর্থের উপর ডিপেন্ড করে। আর যদি পাস্ট পার্টিসিপল বলা থাকতো যে মডিফাই দ্য নাউন ইউজিং পাস্ট পার্টিসিপল, তাহলে ডেফিনেটলি V3 অ্যান্সার হইতো। আর যদি প্রেজেন্ট পার্টিসিপল মডিফাই দ্য নাউন ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল যদি বলা থাকতো তাহলে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি দিয়ে উত্তর হইতো। এই হচ্ছে বিষয়টা, একটু পড়ে নিবে শীটটা। কেমন? ঠিক আছে, এবার চলে যাচ্ছি ইন্টেন্সিফায়ার। রুল নাম্বার 5 দেখো তো কি লেখছে, পড়ো। লেখছে ইউজ ইন্টেন্সিফায়ার টু মডিফাই। তো শিক্ষার্থীরা, ইন্টেন্সিফায়ার কি? যে জিনিস ইন্টেন্সিফাই করে, যে জিনিস ইন্টেন্সিফাই করে তাকে বলি ইন্টেন্সিফায়ার। যে জিনিস ইন্টেন্সিফাই করে তাকে বলে ইন্টেন্সিফায়ার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইন্টেন্সিফাই, এই যে একটা ওয়ার্ড লিখলাম ইন্টেন্সিফাই, এর মানে কি? এর মানে হচ্ছে তীব্র, তীব্র অথবা গভীর, তীব্র একটা ভাব। যেমন আমি যদি লিখি সে অসুস্থ, নর্মাল একটা বিষয়, যেটা অসুস্থ, অসুস্থ দেখে আজকে আসে না, এটা সবাই আমরা সুতা দিয়ে ক্লাস টাস বন্ধ রাখি, তাই না? সে অসুস্থ। কিন্তু যদি আমি বলি যে না স্যার, আপনি যেরকমটা মনে করতেছেন যে একটু অসুস্থ না, সে খুবই অসুস্থ, যদি এই জিনিসটা লেখা হয় সে খুবই অসুস্থ, তাহলে বিষয়টা কি? তাহলে বিষয়টাকে কিন্তু আরো জোর দেওয়া হইল, খুবই লেখার মাধ্যমে বিষয়টাকে আরো জোর দেওয়া হইল, অথবা আরো তীব্র করা হইল। সে অসুস্থ নর্মাল একটা সেন্টেন্স, কিন্তু যদি বলে সে খুবই অসুস্থ, তখন যে কেউ শুনে বলবে যে আল্লাহ, হাসপাতালে ভর্তি নাকি, কয়দিন যাবত গুলি টুলি খাইছে না, এইভাবে কথাবার্তা বলবে। তার মানে যে ওয়ার্ডগুলা দিয়ে ভাবের তীব্রতা বুঝায়, কি বুঝায়? দেখো ডান সাইডে লিখতেছি, তীব্রতা বুঝায় অথবা জোর দেওয়া বুঝায়, তীব্রতা অথবা জোর দেওয়া বুঝায়, তাকে আমরা ইন্টেন্সিফায়ার বলি। ভাবের গভীরতা বোঝাতে অথবা মনের ভাবকে জোর দেওয়া বোঝাতে ব্যবহৃত হয়। যেমন হি ইজ ভেরি উইক, ইন্টেন্সিফায়ার। স্কিল্ড এমপ্লয়িজ মানে হচ্ছে দক্ষ শ্রমিক, আর ইভালুয়েটেড মানে মূল্যায়িত ইন ইন্ডাস্ট্রি।
ইন্ডাস্ট্রিতে তাদেরকে ইভালুয়েট করা হয়, মানে মূল্য দেওয়া হয় কতটুকু, অল্প না অনেক বেশি, অনেক বেশি, হাইলি ইভালুয়েটেড। কোন ইভালুয়েটেড? হাইলি। তো হাইলি ইন্টেন্সিফায়ার মানে আমি যদি বলতাম না স্কিল্ড এমপ্লয়ীদেরও একটা ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠানে মূল্য আছে, শুধু এতটুকু বলি নাই, সে বলছে যে মূল্য আছে বই কি, অনেক মূল্য আছে। বিষয়টা আরও তীব্র হয়ে গেল, ভাবের তীব্রতা, ভাবের গভীরতা জোর দেওয়া বুঝাতে, তাই হাইলি একটা ইন্টেন্সিফায়ার, ভেরিও একটা ইন্টেন্সিফায়ার। এবার নিচের লাইনে দেখো, বহুল প্রচলিত ইন্টেন্সিফায়ারগুলো হলো ভেরি, অ্যাবসোলিউটলি, কমপ্লিটলি, এক্সট্রিমলি, হাইলি, রিয়েলি, সো, টু, টোটালি। এর মধ্যে ভেরিটাই 95% এক্সামে ভেরিটা চলে আসে। এরপরে হাইলি এটাও আসে, সো মানে অনেক, সো ডিপ, অনেক এরকম ডিপ আর কি, TOO এটা চলে আসে, এক্সট্রিমলি কম আসে, এইটাই 95% আসে। তারপরে মনে করো 4% এটা আসে, তারপরে সো টু এগুলাও আসে, আর এগুলার অস্তিত্ব তেমন একটা দেখা যায় না। তবে ইন্টেন্সিফায়ার বলতে যেহেতু বুঝলাম ভাবের তীব্রতা বোঝায়, তো ভেরি দিয়ে তীব্রতা বোঝানোর চেষ্টা করবা সব সময়। এরপরে এক্সট্রিমলি ইউজ করতে পারো, হাইলি এটা ইউজ করা হয় অনেক ক্ষেত্রে, সো টু এই দুইটা ইউজ করা হয়। তা আশা করি ইন্টেন্সিফায়ার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা রইল না। দুটি এক্সাম্পল আমি অলরেডি দেখাইলাম। এবার চলে যাব ডেমনস্ট্রেটিভে। ঠিক আছে, দেখো 4টা জিনিস আমি স্ক্রিনে লিখব। এইগুলো, ওইগুলো, এই ইংরেজি হচ্ছে দিস, এইগুলো ইংরেজি হচ্ছে দিজ, এটা দিস, এটা হচ্ছে দিজ, ওই হচ্ছে দ্যাট, আর ওইগুলো হচ্ছে দৌস। ঠিক আছে, তো এটা ছোট দিস দর্শিকার দন্তস্ব, এটা বড় দিজ দর্শিকার বর্গের জ। ধরো আমার হাতে একটা কলম আছে, আমি বলবো যে এটা আমার কলম না, আমার হাতে একটা কলম, আমি বলবো এই কলমটি কার, এই কলমটি কার, এই কলমটি কার, দিস পেন, এই কলমটি। এখন আমার হাতে 3টা কলম আছে, মানে একের অধিক, তাহলে আমি বলবো এইগুলো কার কলম, এইগুলো একটা, তখন বলবো এই কলমটি কার, এটা তো বলবো না, তখন বলবো এইগুলো কার কলম। তো দিস হচ্ছে এই, আর দিজ অর্থ হচ্ছে এইগুলো। এবার আর আমার হাতে নাই, কাছে নাই, একটু দূরে পড়ে আছে, ধরো রাস্তার ধারে কিছু কলম বা কিছু টাকা পয়সা পড়ে আছে, কিছু না বললাম একটা কলম পড়ে আছে, তখন বললাম ওটা কি আমার কাছে না ওটা আমার থেকে অনেক দূরে, বলো তো? ওটা কিন্তু আমার থেকে অনেক দূরে, যেহেতু একটি জিনিস পড়ে আছে তাই দ্যাট, কিন্তু আমার থেকে অনেক দূরে একটি না, অনেক জিনিস পড়ে আছে, অনেক অনেক, তাহলে হবে দৌস। তার মানে কাছে বুঝাইতে দিস, আর দূরে বুঝাইতে দ্যাট। এখন কাছে আমার অনেকগুলা জিনিস আছে, তাহলে দিজ, আর দূরে অনেকগুলা জিনিস পড়ে আছে, যে একটি না অনেক অনেক জিনিস পড়ে আছে, তখন কি হবে? দৌস। এছাড়া এই 4টাই 99% ক্ষেত্রে আসে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বললে এই 4টাই তোমার 99% ক্ষেত্রে চলে আসে। এছাড়া সাচ, ওয়ান্স, এটা না, ওয়ান্স, হ্যাঁ, এইগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে থাকে, কিন্তু এগুলোর ব্যবহার আসে না বললেই চলে, সাচ এবং ওয়ান্স। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। এবার চলে আমরা পরে চলে যাই। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মূলত 4টি, দিস, দিস, দ্যাট, দোস, এছাড়া ওয়ান, ওয়ান্স এগুলোও, এবং আরেকটা লেখা হয় না, তোমরা লিখে নিবা সাচ, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন সময়ের ক্ষেত্রে
ওই সব দিনগুলো, তাইলে হবে দোজ। ওই দিনে আমি অমুক কাজ করছি, তাহলে হবে দ্যাট। ওই আজকের কথা না অতীতের কথা, ওই দিনগুলাতে আমি কাজটা করছি, অতীতের কথা। তার মানে অতীতের কথা বুঝাইতে তোমার দ্যাট হয়, আর একের অধিক হইলে দোজ হয়। আর যদি বর্তমানের কথা এই সময়গুলা, তাহলে দিস। আর সময় যদি একের অধিক বুঝায় তাহলে দিজ, এই হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই কনসেপ্টটা আমাদের ভুল হয়ে যায় টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্সের ক্ষেত্রে দ্যাট এবং দোজ, আর প্রেজেন্টের ক্ষেত্রে দিজ এবং দিজ মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই, তাছাড়া ডেমনস্ট্রেটিভ নিয়ে আর বলার কিছু নাই। এবার একটু দেখি, আই শ্যাল গো টু মাই কান্ট্রি বাই ড্যাশবোর্ড। আমি এই নৌকা, বোট আছে, দেখো বোট যদি থাকতো বোটস, তাহলে কিন্তু একের অধিক, আর একের অধিক যদি হয় তাহলে THESE দিজ অথবা দোজ হবে। যেহেতু এখানে টেন্সের কোনো ঝামেলা নাই, তাহলে প্রেজেন্ট টেন্স ধরে দিস করে দেওয়াই ভালো। দিস করব কি না, দিস করা যাবে না। দিস অনেকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অনেক বুঝাইতে দিস ব্যবহৃত হয়, কিন্তু একটি কিভাবে বুঝলাম? একটি, দেখো বোট একটি, বোটস তো বলে নাই, বোট একটি, তাইলে হবে THIS দিস। আই শ্যাল গো টু মাই কান্ট্রি বাই দিস বোট। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যাপোজিটিভের ক্লাসে চলে এসেছি। অ্যাপোজিটিভের ক্লাসে আমরা মূলত শিখব যে অ্যাপোজিটিভ জিনিসটা কি। ফার্স্ট অফ অল দ্য ডেফিনেশন, প্রথমে ডেফিনেশন শিখব এবং তারপরে আমরা অ্যাপোজিশন সম্পর্কে 3টা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সম্পর্কে জানবো। এতটুকু আমাদের প্রধান কাজ, ঠিক আছে? অ্যাপোজিশনের সংজ্ঞা হচ্ছে, অ্যাপোজিশন এমন কিছু শব্দগুচ্ছ, আ গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা কিনা নাউন সম্পর্কে, কার সম্পর্কে? নাউন সম্পর্কে পরিচিতমূলক তথ্য তুলে ধরবে, অতিরিক্ত তথ্য তুলে ধরবে। তো আমি যদি একটা সেন্টেন্স লিখি, রিপা ইজ মাই ফ্রেন্ড, এই সেন্টেন্সে বলা হয়েছে রিপা আমার বন্ধু, কিন্তু কথা হচ্ছে রিপা এই নাউনটা আসলে কে? এর সম্পর্কে কি কোনো পরিচয় আছে? যদি আমি বলতাম, এখানে যদি লেখা হইতো রিপা এ কলেজ স্টুডেন্ট ইজ মাই ফ্রেন্ড, তাহলে কিন্তু ইজিলি বোঝা যেত রিপার পরিচয়। রিপাকে একজন কলেজ স্টুডেন্ট, কলেজ ছাত্রী। তো আশা করি বুঝে গেছো যে অ্যাপোজিটিভ আসলে কি জিনিস। অ্যাপোজিটিভ হচ্ছে শুধুমাত্র নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে এবং এই অতিরিক্ত তথ্যটা নাউনের পরিচয় তুলে ধরবে, দ্যাটস ইট। তো এবার আমরা ডেফিনেশন জেনে গিয়েছি, এখন 3টা ফ্যাক্ট সম্পর্কে জানবো। ফ্যাক্ট 1, এটি সর্বদা শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে কি? একটি শব্দ না, একের অধিক শব্দ হবে। ইংরেজিতে গ্রুপ অফ ওয়ার্ড মানে একের অধিক শব্দকে ফ্রেজ ওয়ার্ড বলে। দেখো লেখা আছে, একটি ওয়ার্ড দিয়ে কখনো অ্যাপোজিটিভ লেখা যাবে না। ফর এক্সাম্পল, এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে কি একটা ওয়ার্ড দিয়ে লিখেছি না একের অধিক শব্দ দিয়ে লিখেছি? হ্যাঁ, একের অধিক শব্দ দিয়ে লিখেছি। এটাকে ইংরেজিতে ফ্রেজ ওয়ার্ড বলে, বাংলায় বলে শব্দগুচ্ছ। ফ্যাক্ট 1 কমপ্লিট। ফ্যাক্ট 2, শব্দগুচ্ছের মধ্যে কোনোভাবেই প্রিন্সিপাল ভার্ব লেখা যাবে না। এখন তুমি যেহেতু একের অধিক ওয়ার্ড ইউজ করবা, তুমি চাইতে পারো যে না আমি এখানে একটা ভার্ব লিখবো, প্রিন্সিপাল ভার্ব লিখবো। যেমন এই যে এইখানে ভুল করা হয়েছে, হু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এভাবে লেখা যাবে না, লিখলে তোমাকে কেটে দিবে, কারণ এখানে একটা প্রিন্সিপাল ভার্ব ইজ চলে আসছে। তাইলে শব্দগুচ্ছে কোনোভাবে প্রিন্সিপাল ভার্ব লেখা যাবে না, এই পর্যন্ত লিখতে হবে। এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এভাবে প্রিন্সিপাল ভার্ব আনা যাবে না। ফ্যাক্ট 2 ক্লোজড। এবার ফ্যাক্ট 3, এখানে আসলে অ্যাপোজিটিভের স্ট্রাকচারটা দেওয়া আছে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তোমার যেহেতু একটা শব্দগুচ্ছ লিখতে হবে, শব্দগুচ্ছ স্টার্টিং এ তোমাকে একটা আর্টিকেল লিখতে হবে, তারপর একটা অ্যাডজেক্টিভ লিখবা, তারপর একটা নাউন লিখবা। যেমন দেখো, এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা একটা অ্যাপোজিটিভ, স্টার্টিং হয়েছে আর্টিকেল এ দিয়ে, তারপর অ্যাডজেক্টিভ ব্রিলিয়ান্ট, তারপরে স্টুডেন্ট হচ্ছে নাউন। এখন কথা হচ্ছে যে স্যার অ্যাপোজিটিভ কি এই স্ট্রাকচারের বাইরেও লেখা যায়? হ্যাঁ, এই স্ট্রাকচারের বাইরেও কেউ যদি অন্যভাবে লিখতে চাও সেভাবেও লিখতে পারো, তবে খুব বেশি ব্যবহৃত হয় এই স্ট্রাকচারটা, আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। ওকে, সো আমরা এক্সারসাইজে চলে এসেছি। এক্সারসাইজ করার আগে আগেই বলে নিচ্ছি, অ্যাপোজিটিভ যেহেতু পরিচিতিমূলক ওয়ার্ড, নাউন সম্পর্কে পরিচয় তুলে ধরে, সো তুমি নাউন সম্পর্কে কি পরিচয় লিখবা এটা আসলে প্যাসেজের উপর নির্ভর করে তোমাকে লিখতে হবে, বিষয়টা মাথায় রাখবা। এখানে সিঙ্গেল, জাস্ট খালি উদাহরণ হিসেবে সিঙ্গেল একটা লাইন তুলে দেওয়া আছে। যেমন খেয়াল করে 1 নম্বরে আছে, রুস্তম ওয়াজ বর্ন ইন ফ্রান্স। রুস্তমটা আসলে কে?
তুমি লিখতে পারো এ ব্রেভ ওরিয়র, অথবা প্যাসেজ যদি থাকে সে কলেজ স্টুডেন্ট লিখতে পারো এ কলেজ স্টুডেন্ট। এক কথা শব্দগুচ্ছ হবে আর কোনো ফাইনেট বা প্রিন্সিপাল ভাব থাকবে না। তারপর ঢাকা স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা। আমরা সকলেই জানি ঢাকার একটা পরিচয় আছে কি, আমাদের রাজধানী, দি ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই যে পরিচিতমূলক ওয়ার্ড, আর দেখতেছো এটা কিন্তু একটা ওয়ার্ড দিয়ে হচ্ছে না, শব্দগুচ্ছ দিয়ে হচ্ছে, আর এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। রানা হ্যাড সিন এ রোড অ্যাক্সিডেন্ট। তোমার প্যাসেজ যদি থাকে রানা একজন ব্রিলিয়ান্ট ছাত্র, তো লিখতে পারো রানা এ ব্রিলিয়ান্ট বয়। আর প্যাসেজ যদি থাকে স্কুলে যায় বা কলেজে যায়, তাহলে লিখবা রানা এ কলেজ স্টুডেন্ট, কিন্তু কোনোভাবে ফাইনেট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব দেওয়া যাবে না। তারপরে লাস্ট ওয়ান হচ্ছে নেপোলিয়ন ওয়াজ এ গ্রেট হিরো। এই সবগুলোর কোশ্চেন কিন্তু একটাই হবে, দেখো পোস্ট মডিফাই দ্য নাউন ইউজিং অ্যাপোজিটিভ। তো নেপোলিয়নের পরিচয় তুলে ধরতে হবে, এই পরিচয়টা আসলে প্যাসেজ অনুযায়ী লিখতে হবে। তো আমরা একটা ডেমো পরিচয় দিয়েছি, দ্য কিং অফ ফ্রান্স। এই নেপোলিয়ন, এখানে ব্রেভরিয়র হইতে পারে এ ব্রেভরিয়র, আমরা ফ্রান্সের রাজা দেখে এটা দিয়ে দিয়েছি নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। তুমি যাই অ্যাপোজিটিভ লেখো না কেন, জাস্ট কিপ অন মাইন্ড যে কোনোভাবেই ফাইনেট ভার্ব ইউজ করা যাবে না। তো শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা রুল নাম্বার 9 শিখবো, মডিফাই সামথিং। সামথিং বলতে মডিফাই নাউন হইতে পারে, মডিফাই অ্যাডভার্ব হইতে পারে, এটা বিষয় না। কিন্তু মডিফায়ারটা কি? মডিফাই সামথিং ইউজিং প্রিপোজিশনাল ফ্রেজ। মানে এতক্ষণ তোমাকে ইনফিনিটিভ দিয়ে মডিফাই করতে বলা হইতেছিল, পার্টিসিপল দিয়ে মডিফাই করতে বলা হইতেছিল, এখন তোমাকে প্রিপোজিশন দিয়ে মডিফাই করতে বলা হয়েছে, তাই না? ওয়েট, প্রিপোজিশন না, শুধু প্রিপোজিশন না, প্রিপোজিশনাল ফ্রেজ। সো প্রিপোজিশন তো আমরা জানি, at, in, হ্যাঁ, from, to, for, by, এগুলাই তো প্রিপোজিশন। আরও আছে এরকম 10-12টা আরও আছে, এগুলাই তো প্রিপোজিশন। উই নো দ্যাট ভেরি ওয়েল, আমরা ভালো করেই জানি। দেন হোয়াট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ? দেখো এখানে এক্সট্রা একটা ওয়ার্ড আসছে ফ্রেজ। সো আমাদের জানতে হবে হোয়াট অ্যাকচুয়ালি ফ্রেজ ইজ, ফ্রেজটা আসলে কি। দেখো ফ্রেজের বাংলা আমি পাশেই লিখে দিচ্ছি, কেমন? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। কি লিখলাম? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। আর ইংরেজিতে যদি বলি ফ্রেজ হচ্ছে GROUP, গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, তো কি বললাম বলো তো? বললাম যে ফ্রেজ হচ্ছে তোমার শব্দগুচ্ছ, ইংরেজিতে বলি তাহলে সেটা হবে গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে? ওকে, শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ড। এখন আমি যদি বলি পেন, এটা একটা ওয়ার্ড। যদি বলি অফ, এটা একটা ওয়ার্ড। যদি বলি মাইন, এইটা একটা ওয়ার্ড। 3টা ওয়ার্ড। এবার 3টা ওয়ার্ড যদি একসাথে লিখি, পেন অফ মাইন। এখন কি আর 3টা ওয়ার্ড আলাদা আলাদা না 3টা ওয়ার্ড একসাথে? এই 3টা ওয়ার্ড যে একসাথে লিখলাম, একে বলা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডসকে সংক্ষেপে বলে PHRAC, ফ্রেজ। দেখো বিষয়টা বুঝো কিনা, মানে একটা ওয়ার্ড যখন বলবো এটা একটা ওয়ার্ড, কিন্তু একের অধিক যদি ওয়ার্ড হয় সেটা হবে ফ্রেজ। তার মানে FILD, ফিল্ড, এটা একটা ওয়ার্ড, কিন্তু আমি যদি বলি ইন দ্য ফিল্ড, এটা একটা ফ্রেজ, মানে একের অধিক ওয়ার্ড। তাহলে আশা করি তোমরা ওয়ার্ড এবং ফ্রেজের মধ্যে পার্থক্য বুঝতে পারছো। ওয়ার্ড হচ্ছে একটা সিঙ্গেল, আর ফ্রেজ হচ্ছে একের অধিক ওয়ার্ড নিয়ে যে গঠিত একটা শব্দগুচ্ছ, দ্যাট ইজ উই কল্ড ফ্রেজ, যেটাকে আমরা বলি ফ্রেজ। তো বুঝতে পারছো প্রিপোজিশনাল ফ্রেজ কি? মানে একটা প্রিপোজিশন লেখার পর আরও 2-3টা ওয়ার্ড লিখতে হবে, ওটাকেই বলে প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন ইন দ্য ফিল্ড, এটাই প্রিপোজিশনাল ফ্রেজ। কেন? ইন আছে, বুঝাইতে পারছি? এটাই প্রিপোজিশনাল ফ্রেজ, মানে একের অধিক শব্দ লিখবো যেখানে একটা প্রিপোজিশন থাকবে, সেটাই প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো ফিজিক্যাল এক্সারসাইজ আর নেসেসারি, এটা দেখার আগে একটু দেখো, এই যে ইন দ্য ফিল্ড, ইন আছে তাই প্রিপোজিশনাল ফ্রেজ। আবার কি অন দ্য রোড, এই অন আছে তাই এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আবার কি অ্যাবোভ দ্য স্কাই, এই যে অ্যাবোভ আছে, প্রিপোজিশন আছে তাই এটা প্রিপোজিশনাল ফ্রেজ। মানে একের অধিক ওয়ার্ড থাকবে, কিন্তু একটা, অন্তত পক্ষে কয়টা? অন্তত পক্ষে একটি প্রিপোজিশন থাকতেই হবে।
সেটাকে আমরা বলতেছি কি প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। তো এইবার এক্সারসাইজ দেখি, চলো। ফিজিক্যাল এক্সারসাইজ আর নেসেসারি, মডিফাই দ্য সেন্টেন্স ইউজিং প্রিপোজিশনাল ফ্রেজ। ফিজিক্যাল এক্সারসাইজ আর নেসেসারি প্রয়োজনীয়, কাদের জন্য প্রয়োজনীয়? আমাদের জন্য। ফর আস, ফর আস, এই যে একের অধিক ওয়ার্ড হয়েছে, দুইটা ওয়ার্ড হলেই ফ্রেজ হয়ে যায়, এই হয়ে গেল ফিজিক্যাল এক্সারসাইজ আর নেসেসারি ফর আস। শেষ। সলিউশনে কি লিখছে দেখি, ওই যে ফর মেনি পিপল, অনেক মানুষের জন্য দরকার। একের অধিক হইতে হবে, মানে দুইটা ওয়ার্ড হইলেও তোমার ফ্রেজ হয়ে যাবে। তিনটা লিখতে পারলে ভালো, আর দুইটা ওয়ার্ড লিখতে পারলেও তুমি সেম নাম্বারই পাবা। তো মাথায় রাখতে হবে একটি প্রিপোজিশন লাগবেই, এটা মাথায় রাখতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ আর নেসেসারি ফর মেনি পিপল। তো এখানে প্রিপোজিশন কোনটা? ফর। দ্যাটস ইট। এ সাউন্ড মাইন্ড লিভস, বাস করে, এটা সবাই শুনছো। এ সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি, মানে কি? এ সাউন্ড মাইন্ড, এখানে সাউন্ড মানে হচ্ছে সুন্দর। সাউন্ড মানে কি বলো তো বাচ্চারা? সুন্দর। মাইন্ড মানে মন, এ সুন্দর মন। SOUND, সাউন্ড MIND, সাউন্ড মাইন্ড মানে কি? সুন্দর মন। একটা সুন্দর মন লিভস, বাস করে। কোথায় বাস করে? সাউন্ড বডি। সাউন্ড বডি মানে কি? সুন্দর দেহে। তাহলে বোঝা গেল একটা সুন্দর মন একটা সুন্দর দেহে বাস করে। তোমার যদি স্বাস্থ্য বিকৃত থাকে, যেমন অধিক স্বাস্থ্যের অধিকারী, স্থূলকায়, মোটা বেশি, তাহলে তোমার সবসময় অস্থিরতা, মেজাজ খিটখিটানি থাকবে, তোমার মনটা কিন্তু সুন্দর হবে না। আবার একটা মানুষ যে কিনা অনেক চিকন 30, 35, 40 কেজি, 45 কেজি, সেও এত চিকুনের কারণে তার সবসময় মেজাজ খিটখিটে থাকবে, ভালো থাকবে না। তো ফিট যে ব্যক্তি, তার মন সবসময় ফুরফুরা, উদ্যমী থাকবে, মেজাজ থাকবে ভালো। তাই বলা হয়েছে এ সাউন্ড মাইন্ড, একটা সুন্দর মন, লিভস, বাস করে। কোথায় বাস করে? ইন এ সাউন্ড বডি, একটা সুন্দর দেহে বাস করে। তো উত্তরে যে লেখলা ইন এ সাউন্ড বডি, এই ইনটা কিন্তু প্রিপোজিশন, আর এখানে একটা প্রিপোজিশনের পর আরও শব্দ লেখা হয়েছে, তাই ফ্রেজ হয়ে গেছে। কিন্তু যেহেতু একটা প্রিপোজিশন আছে, তাই এটাকে কি বলবো আমরা? প্রিপোজিশনাল ফ্রেজ। দ্যাটস ইট। দেখো বুঝলা কিনা? আর কোশ্চেন, এই কোশ্চেনটাই তোমার নিচে দেওয়া থাকবে, মডিফাই দ্য সেন্টেন্স ইউজিং প্রিপোজিশনাল ফ্রেজ। এই একই কোশ্চেন নিচে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এবার দেখো, ম্যান হ্যাজ অলরেডি ল্যান্ডেড, দ্যাটস দ্য মুন। সরি, ম্যান হ্যাজ অলরেডি ল্যান্ডেড, এরপরে তোমার গ্যাপ দেওয়া, এরপরে গ্যাপ, এটা গ্যাপ। মানুষ ল্যান্ড মানে অবতরণ করছে, নামছে। কই নামছে? চাঁদের উপরে না? উপরে ইংরেজি হচ্ছে অন, তাই আমি অন লিখছি। অন দ্য মুন। একটা, দুইটা, তিনটা ওয়ার্ড হইল, তার মানে এটা একটা ফ্রেজ। আর যেহেতু এটা একটা ফ্রেজ আর এখানে একটা প্রিপোজিশন আছে, সো ফর দিস রিজন উই ক্যান কল ইট এ প্রিপোজিশনাল ফ্রেজ। ম্যান হ্যাজ অলরেডি ল্যান্ডেড অন দ্য মুন, একের অধিক শব্দ প্লাস প্রিপোজিশন আছে, তাই এটা প্রিপোজিশনাল ফ্রেজ। দ্যাটস ইট, ডান। তো আমরা এখন এই প্রিপোজিশনাল ফ্রেজের সাথে তাল মিলিয়ে আরেকটা ফ্রেজ শিখব, সেটাকে বলে এক্স্যাক্টলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ এটা একটু কম আসে পরীক্ষায়, 10%, কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রায় 70% পরীক্ষাতে আসে। সেই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাই আমি তোমাদের এখন শেখাবো। সেটা আমি আলাদা করে তোমাদের শিটে দেই নাই, আমি এখন পেজে লিখে শেখাবো। ওকে, তো চলো পেজে চলে যাই। ডিয়ার স্টুডেন্টস, মনোযোগ দাও। এটা খুবই সোজা দেখে আমি এটা আসলে কি করি নাই, আলাদা রুলস দেই নাই। যেহেতু সোজা, আমি ভাবছি আমি যখন লেকচার নিব তখন লেকচারের সময় শিখাই দিব, কেমন? সো আমরা হেডিংটা কি দিচ্ছি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
দেখো কি লিখলাম, মনের মতো করে একের অধিক ওয়ার্ড দিয়ে গ্যাপ ফিল আপ করতে হবে। পয়েন্ট টু বি নোটেড, এইখানে কোনো রুলস নাই, মনের মতো করে তুমি করতে পারবা, কিন্তু যেহেতু ফ্রেজ বলছে তুমি একটি ওয়ার্ড দিতে পারবা না, একের অধিক ওয়ার্ড তোমাকে, ওয়ার্ডস আর কি, একের অধিক ওয়ার্ডস তোমাকে দিতে হবে, আর এভাবে গ্যাপ ফিল করতে হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজের বৈশিষ্ট্য দুইটা, একটা বৈশিষ্ট্য হচ্ছে মনের ইচ্ছা মতো বানিয়ে, আর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে একের অধিক শব্দ বা ওয়ার্ড তোমাকে ব্যবহার করতে হবে। এতটুক, এর বেশি জানার দরকার নাই, এতটুক হলেই হয়ে যাবে। তো আসো আমরা একটা লাইন এখানেই লিখি সুন্দর করে। দেখো একটা লাইন, র্যান্ডম একটা লাইন লিখতেছি। তো এই তোমাদের কোশ্চেনটা তৈরি হয়ে গেল। খেয়াল করো, এভরি টিম, যে কোনো খেলা হতে পারে, এটা ফুটবল খেলা হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, এভরি টিম ট্রাই ড্যাশ টু উইন দ্য ম্যাচ। তো এখানে তোমাকে বলবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্ব কোনটা? ট্রাই। এটাকে মডিফাই করতে বলবে ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই পুরা লাইনটা পড়ে তোমার যেটা মনে হবে লেখলে লাইনটা মিলে যাবে, মনের মতো করে ওরকম বানাবা, বানানোর পর ওই জিনিসটা লিখে দিবা। এভরি টিম ট্রাই টু উইন দ্য ম্যাচ, এই পর্যন্ত যদি পড়ি এভরি টিম ট্রাই টু উইন দ্য ম্যাচ, সবাই ট্রাই করে ম্যাচ জিতার জন্য। এখন ট্রাই, এটা যেহেতু ভারকে প্রশ্ন করো ট্রাইটা কিভাবে করে, অনেক কঠিনভাবে করে, তাহলে হার্ড হয়। এভরি টিম ট্রাই হার্ড টু উইন দ্য ম্যাচ। এখন যদি এখানে হার্ড লেখো কথার কথাতে একটা ওয়ার্ড হয়ে গেল, কিন্তু অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো হইল না, সে একটা ওয়ার্ড লিখলে এখানে কেটে দিবে। উইদাউট ক্লু হইলে রাইট দিত, কিন্তু যেহেতু মডিফায়ার এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখতে বসে তো কেটে দিবে। তোমাকে একের অধিক ওয়ার্ড প্লাস আরও কয়েকটা ওয়ার্ড তোমাকে হার্ডের সাথে যুক্ত করতে হবে। তাহলে আমরা এমন কিছু বানাই যেখানে যুক্ত হয়, হার্ডের সাথে তো আর ওয়ার্ড যুক্ত করা যাইতেছে না, তাহলে আমরা এমন কিছু বানাই দেখি। এভরি টিম ট্রাই, প্রত্যেকটা টিম চেষ্টা করে। এভাবে যদি লিখি প্রত্যেকটা টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করে, এরকম যদি লিখি, আরেকবার লিখি, প্রত্যেক টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করে, কেমন হয়? এভরি টিম, প্রত্যেক টিম তাদের সর্বোচ্চ ট্রাই করে টু উইন দ্য ম্যাচ, ম্যাচটা জিতার জন্য প্রত্যেকটা টিমই তাদের সর্বোচ্চটা চেষ্টা করে। এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি এভরি টিম, এভরি টিম ট্রাই, তাদের ইংরেজি হচ্ছে দেয়ার, সর্বোচ্চ হচ্ছে লেভেল বেস্ট। এভরি টিম ট্রাই দেয়ার লেভেল বেস্ট টু উইন দ্য ম্যাচ, এটা উত্তর হয়ে যাবে। আবার ধরো কেউ এটা উত্তর দিতে চাচ্ছে না, তাহলে আরেকটু উত্তর হবে এরকম, আমি এখানে লিখি এভরি টিম ট্রাই
হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে নিজের সর্বোচ্চটা দিয়ে সাহায্য করা, নিজের HRD হার্ট অ্যান্ড সোল, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা। সো হার্ট অ্যান্ড সোল এখানেও কিন্তু বাচ্চারা তোমরা দেখতে পাচ্ছ যে একের অধিক ওয়ার্ড আছে হার্ট অ্যান্ড সোল, আবার দেয়ার লেভেল বেস্টও কিন্তু একের অধিক ওয়ার্ড আছে। তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অনেকটা কমপ্লিটিং সেন্টেন্সের মতো। কমপ্লিটিং সেন্টেন্সে আমরা কি করি, এরকম যখন দাগ থাকে আমরা বানায় লিখি, তো অ্যাডভার্বিয়াল ফ্রেজও বানায় লিখতে হবে। তবে মাথায় রাখতে হবে সর্বনিম্ন 2টি আর সর্বোচ্চ 3 থেকে 4টি ওয়ার্ড হবে। একদম বড় একটা সেন্টেন্স লেখাটা সুন্দর না, সর্বনিম্ন 2টি সর্বোচ্চ 3-4টি। যেমন হার্ট অ্যান্ড সোল 2টার মধ্যেই হয়ে গেছে, দেয়ার লেভেল বেস্ট 3টার মধ্যেই হয়ে গেছে। বুঝাইতে পারছি? এইভাবে তোমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা করতে পারো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে বলা চলে। সো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন এক্সারসাইজ করব তখন আরও বিশদভাবে এই জিনিসটা শিখে নিব, সমস্যা নাই। কিন্তু আপাতত আমরা একটা এক্সাম্পলই শিখলাম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো কঠিন কিছু না, জাস্ট খালি মনের মতো করে বানাতে হবে আর একের অধিক ওয়ার্ড দিয়ে বানাতে হবে, তাইলেই হয়ে যাবে। সো এটাই ছিল তোমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 3 নাম্বার ক্লাসটা এই পর্যন্তই। তো আমরা 4 নাম্বার ক্লাসে আসলে মডিফায়ারের সব রুল শেষ করে দিব, আর 5 নাম্বার ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা কি করব, একদম এক্সারসাইজে চলে যাব। তো 4টা ক্লাস তোমাদের রুলসের হইলো আর 6টা ক্লাস তোমাদের হবে এক্সারসাইজের। এভাবে ইনশাল্লাহ 10টা ক্লাসে আমরা শেষ করে দিব, তারপরে তো এক্সাম থাকছেই। আর হ্যাঁ, 24 ঘন্টা সাপোর্টের জন্য তোমাদের কিন্তু অবশ্যই যারা এখনও ফ্রি কোর্সে ভর্তি হওনি, ফ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। কারণ ক্লাস নিলাম, তোমার যে কোনো জায়গায় সমস্যা থাকতেই পারে। সো তোমাকে কি করতে হবে, আমার হেল্প লাগতে হবে, আমার হেল্পের প্রয়োজন আছে। সো এর জন্য তোমাকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। সো একদম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার একদম প্রথমেই দেওয়া ছিল, প্লাস যারা কিনা যুক্ত হতে পারো না আমাকে কমেন্ট সেকশনে জানাইলেই হবে, আমি তোমাদের ফ্রি কোর্সে যুক্ত করে দিতে পারবো ইনশাল্লাহ। কেমন? সো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।